পুঁজিবাজারে বিনিয়োগকারীদের টানছে বিমা কোম্পানি। গেল প্রান্তিকে মুনাফা করেছে প্রায় সব প্রতিষ্ঠানই। শেয়ার কারসাজির দায়ে ৩ ব্যক্তিকে ১৯.৫ কোটি টাকা জরিমানা। সরবরাহ চেইনের সংকটে কমছে না নিত্যপণ্যের দাম। টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা। রমজানে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। অনিয়মে ভরা আদানি পিডিবি চুক্তি, এনবিআরকে পাশ কাটিয়ে সরাসরি বিদ্যুৎ আমদানি করছে সরকার। আইনি ব্যবস্থা নিতে শক্ত অবস্থান শুল্ক গোয়েন্দার। সরবরাহ লাইন টানার ১৩ বছরেও গ্যাস যায়নি নাটোরে। বাড়তি উৎপাদন খরচের চাপে উদ্যোক্তা। বেহাল দশায় বিসিক। সংকট সমাধানের আশ্বাস শিল্প উপদেষ্টার। এবং চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল হার কমানোর প্রস্তাব। ৫৬% জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ের পশ্চিমাঞ্চল। ৪৮টি ট্রেনের চলাচল বন্ধ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে বিমা কোম্পানির অবস্থা নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান। জনাব এস.এম. নুরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার সঙ্গে ওয়ালাইকুম সালাম। আমরা আপনার সঙ্গে আবারও ফিরবো আলোচনায়, কিন্তু তার আগে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটি দেখে আসব। এক কোম্পানির ২ ধরনের আচরণ। বিমা করলে সহজে মেলে না পলিসির টাকা, অন্যদিকে শেয়ার কিনলে বিনিয়োগকারীকে দিচ্ছে লভ্যাংশ। অর্থনীতিবিদরা বলছেন এরকম দ্বিচারিতা থেকে বের হওয়া উচিত বিমা কোম্পানিগুলোর। আর বিমা কোম্পানির শীর্ষ এক কর্মকর্তার সাফাই, প্রক্রিয়াগত কারণে টাকা তুলতে হয় দীর্ঘসূত্রতা। পরেও তারা কোনো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কোনো চেক ইস্যু করতে পারতেছে না। আমার ফ্যামিলিতে প্রায় ৪-৫ জনে করছে, শুধু আমার বড় ভাই পাইছে, আর কেউ পায় নাই। না বিমার গুণ আমি বাচ্চা থাকলে বা আমাদের ছেলে সন্তান বাচ্চা থাকলে তার করবো বা করামো। এই ভোগান্তির বিপরীত দিকটা খুব চমক জাগা নিয়া। একই কোম্পানিতে শেয়ার বাজারে বিনিয়োগকারী নিয়মিত পাচ্ছেন লভ্যাংশ, আবার এসব শেয়ারের দামও বেশ ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে তালিকাভুক্ত ৫৮ কোম্পানির যে ৪০টি ৩ প্রান্তিকে আর্থিক প্রতিবেদন দিয়েছে, সেখানে দেখা যায় এরা সবাই লাভে আছে। সবচেয়ে বেশি মুনাফার মুখ দেখেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের প্রথম ৩ প্রান্তিক মিলে প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬ টাকা ৯৩ পয়সা আয় করেছে প্রতিষ্ঠানটি। আর গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসে প্রতিটি শেয়ারের বিপরীতে ৭৫ পয়সার বেশি লাভ করেছে ৭টি বিমা কোম্পানি, আর ৮টি কোম্পানি লাভ করেছে ৫০ পয়সার বেশি করে। নাজুক পুঁজিবাজারেও তাই বিনিয়োগকারীরা আস্থা রাখছেন বিমা খাতে। লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো হওয়ার চান্স আছে। ওদের পেটাপো কম, যার জন্য ওরা ডিভিডেন্ড দিতে পারে। আর ডিভিডেন্ডগুলো তারা সঠিক সময় পৌঁছায়। অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে ডিভিডেন্ডটা ভালো। বিমা করা গ্রাহকরা ভোগান্তি পোহালেও বিমা খাতের শেয়ার কিনে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন কিভাবে? সার্বিকভাবে প্রত্যেকটা বিমা কোম্পানি কিন্তু তার আগের বছরের আয়ের চেয়ে প্রবৃদ্ধি ঘটে। এই যে প্রবৃদ্ধি ঘটার কারণে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা দেখে এটা একটা স্টেবল ইন্ডাস্ট্রি, এবং সেই স্টেবল ইন্ডাস্ট্রিটাকে কি করতে পারে, তারা বিনিয়োগ করলে ভবিষ্যতে রিটার্নটা পেতে পারে। এবং এর সাথে বিমার যে মৌলিক নীতি এবং পুঁজিবাজারের যে মৌলিক নীতি কিন্তু ম্যাচ করে যায়, ফলে ওই জায়গায় একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। পলিসি নিয়ে জমানো টাকা তুলতে গ্রাহকদের হয়রানির বিপরীতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের অংশীদার করা কোম্পানিগুলোর এমন বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব জায়গাতেই আসলে ইতিবাচক দিক আমরা দেখতে চাই। একদিকে যারা গ্রাহক বা সাধারণ গ্রাহক, তারা আসলে বিমার কোম্পানিগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখাবেন। অন্যদিকে একই সঙ্গে তারা আসলে শেয়ার বাজার থেকে মুনাফা করবেন এবং সেখানে তাদেরকে ডিভিডেন্ড দেবেন। ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে ৩টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে হিসাব দেয়নি। তার মধ্যে 2 প্রান্তিক মিলে 3টি প্রতিষ্ঠানই লাভে রয়েছে। আর কোনো প্রান্তিকের হিসাব না পাওয়া 15টির মধ্যে নিয়মিত 10% থেকে 30% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়া কোম্পানি রয়েছে অন্তত 9টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, ফিরছি আলোচনায়।
আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখলাম যে বিমার টাকা তুলতেই যেখানে গ্রাহকরা হিমশিম খেতে হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে, সেখানে শেয়ার বাজারের চিত্র অন্যরকম। সেখানে দেখা যাচ্ছে যে এখানে অর্থলগ্নি করে নিয়মিত লাভ করছেন বিনিয়োগকারীরা। এই যে পুঁজিবাজারের টালমাটাল অবস্থা, সেখানে বিমা কোম্পানিগুলো আসলে কিভাবে এরকম লাভবান হচ্ছে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে বিশেষ করে আমরা যদি দেখি যে লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বাজারের যে অবস্থা, সেটা আপনি জানেন যে আমাদের মানে লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করতে হয় অ্যাকচুয়ারি রিকমেন্ডেশনের উপরে। অ্যাকচুয়ারি সেখানে রিকমেন্ড করে যে পলিসি হোল্ডারদের 90% টাকা মানে লভ্যাংশ দিতে হবে, আর 10% হচ্ছে শেয়ার হোল্ডাররা পাবেন। তো সেখানে আপনি যে কথাটা বলেছেন যে কিছু কিছু কোম্পানি তারা পলিসির টাকা গ্রাহককে দিতে দেরি করেন, আবার দেখা যায় ঠিকই মানে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পেয়ে যান। আমি মনে করি যে এই যেই কোম্পানিগুলো মানে গ্রাহকের টাকা দিতে দেরি করেন, এই তাদের ব্যাপারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আরো বেশি স্বেচ্ছার ভূমিকা নেওয়া দরকার। তাদেরকে তাদের বিষয়ে তারা তো মানে শেয়ার হোল্ডার থেকে লভ্যাংশ দেওয়ার সুযোগই তাদের থাকা দরকার নেই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ আগে মানে পলিসি হোল্ডার থেকে টাকাটা এনশিওর করতে হবে। তো সেখানে আমার মনে হয় এই বিষয়ে যারা মানে অডিট ফার্ম গুলো তাদেরও আসলে ভূমিকা থাকা দরকার, এবং আইডিয়ারও এই ব্যাপারে স্বেচ্ছার হবে যে মানে আগে গ্রাহকদেরকে বাঁচাতে হবে, তারপরে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হবে, তারা সেভাবে বিনিয়োগ লভ্যাংশ নিতে হবে। না হলে আসলে আমাদের যে প্রান্তিক গ্রাহক তারা ক্ষতিগ্রস্ত থাকবেন। ঠিকই দেখা যাবে শেয়ার হোল্ডাররা মুনাফা নিয়ে যাবে। তারপরে তো আবার শেয়ার বাজার নিয়ে তো অনেক বিষয় আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারি, সেটা তো আপনারা নিজেরও জানেন। আসলে অ্যাকচুয়ালি যে দেখা যায় যে ভালো কোম্পানির শেয়ারও বৃদ্ধি পায় না, আবার দেখা যায় খারাপ কোম্পানির শেয়ারও বৃদ্ধি পেয়ে যায়, সেটা তো অন্য ইস্যু। তো আমি মনে করি যে এখানে গ্রাহকদেরকে প্রাধান্য দেওয়া দরকার, এবং সেখানে ক্লেম সেটেলমেন্টে খুব সিরিয়াসলি যে কোম্পানিগুলো থাকবে না তাদের ব্যাপারে এই যে লাভ্যাংশটা মানে আইডিয়ার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুইটাই মানে সেভাবে তারা কিভাবে দেয় তার বিষয়গুলো খুব তদন্ত করে। গ্রাহকের স্বস্তির কথা বললেন, গ্রাহককে যে স্বস্তিকর একটি পর্যায়ে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি কোম্পানিগুলোর দুর্বলতা নাকি নিয়ন্ত্রক সংস্থা ইডরার দুর্বলতা, আপনি কি মনে করছেন? এখানে কোম্পানিগুলো দুর্বলতা আছে, নিয়ন্ত্রণ সংস্থারকেও ভূমিকা রাখতে হবে। এখানে কোনো কোনো কোম্পানিতে দেখা যায় যে তাদের অ্যাসেট আছে কিন্তু গ্রাহক টাকা পাচ্ছে না। প্রয়োজনে গ্রাহককে অ্যাসেট গুলো বিক্রি করে দিয়ে হলো তারা মানে গ্রাহককে টাকা পরিশোধ করতে হবে। কারণ আমি অ্যাসেট রাখবো কিন্তু আমি গ্রাহককে টাকা দিব না, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। তো এটা এই বিষয়ে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা জরুরি। আবার দেখা যাচ্ছে আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশের আগে এই যে কোম্পানিগুলো দেখা যায় বিশেষ করে সংসদ সদস্য ছিল, মানে সরকারের মন্ত্রী লেভেলের উপদেষ্টা লেভেলের লোকজন এই কোম্পানিগুলোর সাথে জড়িত, এই জন্য নিয়ন্ত্রণ সংস্থা সেভাবে ভূমিকা নিতে পারছে না। তো এই জন্য দরকার যে কোম্পানিগুলো কয়েকটা কোম্পানিগুলোর জন্য তো বদনাম হচ্ছে, এটা একটা উচ্চ লেভেলে একটা কমিটি করা দরকার। সেখানে থাকতে হবে এখন প্রধান উপদেষ্টা কার্যালয় থাকবে, সেখানে থাকবে অর্থ মন্ত্রণালয়, যেহেতু এটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, এখানে আইডিআর থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থাকবে, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থাকবে, ফোরাম থাকবে। সবাই মিলে যদি একটা শক্তিশালী কমিটি হয় তাইলেই এই যে মানে 7-8টা কোম্পানি ক্লেম সেটেল করছে মানে দেরি করে, তাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সমস্যা তো সমাধান করা সম্ভব বললেন যদি এই কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত আপনার কি মতামত যে এখন পর্যন্ত গ্রাহক পর্যায়ে ঠিক কত % সন্তুষ্টি আছে কিংবা গ্রাহকরা স্বস্তি পাচ্ছে? না, এখন পর্যন্ত তো গ্রাহকরা সন্তুষ্ট তো আমরা মনে করি। ক্লেমও সেটেল হচ্ছে, এটা সত্য। আবার এটাও ঠিক যে যে এই যে অসন্তুষ্ট হার, শুধু যে কোম্পানির ক্লেম সেটেল হচ্ছে না শুধু সেটা না, পুরো ইন্ডাস্ট্রিতে এটা নেতিবাচক প্রভাব পড়ছে। তো আমরা মনে করি যে এটার সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে যদি খুব সিরিয়াসলি ভূমিকা নেওয়া হয় নিয়ন্ত্রণ সংস্থা যদি এটাকেই ফোকাস দেয়। আমাদের ব্যর্থতা হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থা অন্যদিকে ফোকাস বেশি থাকে, যে বীমা দিবস কিভাবে হবে, বীমা মেলা কিভাবে হবে, এটাকে থাকে। কিন্তু ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে, বিশেষ করে ম্যাচুরিটি ক্লেম, এই বিষয়গুলোর ব্যাপারে বীমা
নিয়ন্ত্রণ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয় দুইটারই মানে শক্তিশালী ভূমিকা থাকা দরকার। তো আমরা আশা করি যে স্বাধীন বাংলাদেশে এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সব জায়গাতে যেমন সংস্কার হয়েছে, বীমার ব্যাপারে যদি সংস্কার হয় তাহলে এই সমস্যাটা সমাধান হবে। নর্মালি আসলে বীমা কোম্পানিগুলোর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, সেক্ষেত্রে কি এই লোক দেখানো কার্যক্রমগুলোই বেশি হচ্ছে নাকি আসলে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখানে তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো আসে যখন একটা কোম্পানি শেয়ার মার্কেটে যায়, তখন তারা মানে খুব ভালো করে এটা মনিটরিং করে। তার আগে তো প্রাথমিক রেগুলেটর হচ্ছে আইডিআরএ। তো আমরা তো মনে করি যে যদি বাংলাদেশ ব্যাংকের ন্যায় আইডিআর কে যদি শক্তিশালী করা যায় তাহলে এই সমস্যাটা দূরীভূত হবে, সেখানে লোক দেখানোর যে কথাটা আসছে সেটা থাকবে না। তো আমরা মনে করি যে আপনি মানে জানেন, তারপর আমি বলছি যে আপনার মাধ্যমে শক্তিশালী কেন করা যাচ্ছে না এই পয়েন্টটা একটু যদি বলতেন। এটা আপনি দেখবেন যে মানে এখানে সরকারের নজরটা কম, এখানে সরকার নজরটা দিতে হবে। আপনি দেখবেন যে আইডিআরএ অনেক কর্মকর্তারাই আসেন, যেমন ডেপুটি সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারিও আছেন, তারা কিছুদিন এসেন আবার চলে যান। এই স্থায়ী কর্মকর্তাদের যত বাড়ানো যাবে, তারা যত ফোকাসটা দিতে পারবে, তাহলে এটাকে মানে সম্ভব। তো আমি মনে করি যে এখন আমাদের এখন প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ, যেহেতু উনি বীমাটাকে ভালো করে বুঝবেন, তো বীমাটাকে যদি সরকার একটা শক্তিশালী মানে ফোকাস নিয়ে, তাহলে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশনও বাড়বে, আমরা আমাদের এই গ্রাহকদের এই যে সমস্যাগুলো খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম শেয়ার বাজারে বীমা কোম্পানিগুলো নিয়ে, এবং এই সংক্রান্ত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান। যাচ্ছে অন্য প্রসঙ্গে। শেয়ার বাজার কারসাজির দায়ে এবার 3 জনকে 19.5 কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে 12 কোটি ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক পরিচালক সুরাইয়া বেগমকে জরিমানা করা হয়েছে 5 কোটি টাকা। বে লিজিং এর শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে 5 ব্যাংকে 2000 কোটি টাকা জামানতবিহীন বন্ড ইস্যু করারও অনুমোদন দিয়েছে বিএসইসি। 140 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে পুঁজিবাজারে আসা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান বাজার মূল্য 108 কোটি টাকা। প্রতিষ্ঠানটির 3 প্রান্তিকের হিসাব বলছে, বছর ব্যবধানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে লোকসান হয়েছে 2 টাকা 55 পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি 3 টাকা 36 পয়সা করে লোকসান গুনেছিল বে লিজিং। এবার কারসাজি করে এই প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার দায়ে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেডকে 5 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে 12 কোটি টাকা ও আরেক বিনিয়োগকারী তুষার মিয়াকে 2.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। আর মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে এই কারসাজিতে সহায়তা করায় বে লিজিং এর সাবেক পরিচালক সুরাইয়া বেগমকে জরিমানা করা হয়েছে 5 কোটি টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার কমিশনের 931তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সমন্বিত কাস্টমার্স হিসাব ঘাটতির কারণে মডার্ন সিকিউরিটিজ লিমিটেডকে 1 লাখ ও আনোয়ার সিকিউরিটিজ লিমিটেডকে 5 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এদিকে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে মোট 2000 কোটি টাকা জামানতবিহীন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এসব বন্ডের প্রতি ইউনিটের অবহিত মূল্য 5 লাখ থেকে 1 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 5টি ব্যাংকের বন্ডেরই কুপন রেট পরিবর্তনশীল হলেও রূপান্তরযোগ্য নয় বলে জানানো হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থান পতন দিয়ে চলছে লেনদেন। সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গত 3 কার্যদিবসেই অর্থাৎ এই সপ্তাহের গেল 3 কার্যদিবসেই কিন্তু দিন শেষ হয়েছিল ঢাকার পুঁজিবাজারের নিম্নমুখী প্রবণতা দিয়ে, এবং আজকে সকাল থেকেই উত্থান পতনের চিত্র দেখা যাচ্ছে সূচকগুলোতে। এবং প্রধান যে সূচক রয়েছে ঢাকার পুঁজিবাজারের ডিএসই এক্স সূচক, সেখানে এখন পর্যন্ত হারিয়েছে 9.95 পয়েন্ট এবং
DSE-S কিংবা সরিয়া সূচকে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 0.69 পয়েন্ট, এবং DS-30 সূচক কিংবা বাছাইকৃত সূচক যেটাকে আমরা বলি সেই সূচকও পয়েন্ট হারিয়েছে। এখন পর্যন্ত সেই সূচক পয়েন্ট হারিয়েছে 9.49 পয়েন্ট, এবং এখন পর্যন্ত বাছাইকৃত সূচকে পয়েন্ট রয়েছে 1933.40 পয়েন্ট, এবং প্রধান সূচক DSE-X সূচকের পয়েন্ট রয়েছে 5232.70 পয়েন্ট। এবং এখন পর্যন্ত কতবার শেয়ার হাত বদল হয়েছে সেই পরিমাণটা হচ্ছে 38,727 বার শেয়ার হাত বদল হয়েছে। এবং টাকার অঙ্কের কথা যদি বলি, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 104.75 লাখ টাকা। এবং একটু যদি সকাল থেকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে কেমন চিত্র ছিল সেটা বলি, সকাল থেকে 10টা থেকেই কিন্তু 10টার একটু পরে দেখা যায় যে কিছুটা পতনের মধ্যে দিয়ে গেল, আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে, এবং 10:30টার কিছু আগে 10:25-এর দিকে কিন্তু বড় একটি পতন দেখে ঢাকার পুঁজিবাজার, এবং তারপর কিন্তু উত্থান পতনের যে লেনদেনের যে উত্থান পতন, সেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং 11টার পর থেকেও কিন্তু সেই উত্থান পতন দেখতে পাচ্ছে। এবং যেমনটা শুরুতেই বলেছিলাম, গত 3 কার্যদিবসে অর্থাৎ এই সপ্তাহের গত 3 কার্যদিবসে কিন্তু দিন শেষ হয়েছিল নিম্নমুখী প্রবণতা দিয়ে, এবং গতকালকের চিত্রটিও তেমনই ছিল। এবং গতকাল টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 514.85 কোটি টাকা লেনদেন হয়েছিল গতকাল ঢাকার পুঁজিবাজারে, এবং 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা ছিল গতকালও। এবং আরও একটি বিষয় যেটি বলতে হয়, এখন পর্যন্ত টাকার লেনদেনের দৌড়ে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে সেই কোম্পানির নাম যদি আপনাকে বলি, প্রথমেই আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত এই কোম্পানিটি লেনদেন করেছে 6.5 লাখ টাকা। এবং তারপরে আছে 2 নম্বরে ফাইন ফুডসের একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 214 টাকা 40 পয়সা। 3 নম্বরে লেনদেনের দৌড়ে 3 নম্বরে আছে সোনালী আঁশের একটি শেয়ারের দাম এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 258 টাকা 50 পয়সায়। এই মূলত ছিল প্রথম 3টি কোম্পানি যারা লেনদেনের ভিত্তিতে এগিয়ে আছে, সেই 3টি কোম্পানি। কিন্তু বলা যায় যে উত্থান পতনের মধ্য দিয়েই যে শেয়ার বাজারের লেনদেন আজকেও চলছে, গত 3 কার্যদিবসেই কিন্তু এই সপ্তাহে তেমনই চলেছিল, এবং তার আগের সপ্তাহে কিন্তু দেখা গিয়েছিল একটি ঊর্ধ্বগতি, কিন্তু এই সপ্তাহে দিন শেষ হচ্ছে নিম্ন গতি দিয়ে, এবং আজকে এখন পর্যন্ত কিন্তু শেয়ার বাজারের সূচকের উত্থান পতন দিয়ে চলছে। তো এই ছিল আমাদের কাছে DSE এর সর্বশেষ আপডেট। এখন যাচ্ছি অন্য প্রসঙ্গে। সরবরাহ ব্যবস্থাপনা দুর্বলতার কারণে বাজারে পণ্যের দাম কমছে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, সরবরাহ বাড়ানোর জন্য সব ধরনের চেষ্টা করছে সরকার। সকালে রাজধানীর কারওয়ান বাজারে 40 টাকা কেজি দরে টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরবরাহ বাড়ানোর অংশ হিসেবে আমদানি পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে, এতে দাম কিছুটা কমছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। ভোজ্য তেলের সংকট নিরসনে সরকার কাজ করছেন উল্লেখ করে তিনি জানান, রমজানকে সামনে রেখে সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। এ সময় তিনি ভোক্তা অধিকারকে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশ দেন। আমদানির বিভিন্ন শুল্ক, বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরো অধিকর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। আমাদের স্থানীয় উৎপাদন কি এবং চাহিদা এবং যোগানের যে ভারসাম্য, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সো আমদানি যদি স্বল্পকালীন সমাধান হয়, এই ব্যাপারে উপদেষ্টা মহোদয় সকলেই খুবই উদার। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো টানপোড়েন নাই। বাণিজ্য আমরা এখনো ভারত থেকে আমদানি করছি, আমাদের চাল আমদানি হচ্ছে, আলু আমদানি হচ্ছে, ডিম আমদানি হচ্ছে। তো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফরহাদ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, আজ থেকে শুরু হয়েছে নভেম্বর মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম, এবং আজকে নতুন একটি পণ্য এই কার্যক্রমে যুক্ত হয়েছে। আলু 40 টাকা দরে আলু টিসিবি থেকে বিক্রি করা হচ্ছে, এবং একজন সর্বোচ্চ 3 কেজি আলু নিতে পারছেন, যেটি মূলত হয়েছে বাজারে যখন আলুর দাম 70 থেকে 75 টাকা, সেই মুহূর্তে এসে কিন্তু এই টিসিবি তাদের পণ্য বিক্রি কার্যক্রমে অর্থাৎ ট্রাক সেলে ভ্রাম্যমাণ ট্রাকে তারা যেসব পণ্য বিক্রি করছেন এবং প্রতি মাসে যেগুলো আসলে করে থাকেন, সেই কার্যক্রমে এই আলুটি যুক্ত হয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9:30টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য
উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমদ, তিনি বলেছেন বাজারে যেই মূল্যস্ফীতি বেড়েছে সেটি মূলত সরবরাহ সংকটের কারণে, সরবরাহ কেন্দ্রিক বিষয়ই কিন্তু এই মূল্যস্ফীতির বড় কারণ এটি তিনি বলেছেন, এবং বলেছেন যে তারা এই সরবরাহ বাড়ানোর জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন, আমদানির প্রতিও তারা গুরুত্ব দিচ্ছেন এবং আমদানির ক্ষেত্রে তারা কোনো দেশের সাথে কোনো ধরনের বৈপরীত্য রাখবেন না, কোনো ধরনের সংকট রাখবেন না, যে কোনো দেশ থেকে তারা আমদানি করতে রাজি, এবং আমদানি পণ্যে বেশ কিছু শুল্ক ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং তেলের ক্ষেত্রেও সম্প্রতি শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এবং তারা যেটি বলছেন সব দেশের সাথেই ভালো সম্পর্ক রয়েছে এবং বাজারে পণ্য সরবরাহ যাতে ঠিকঠাক থাকে সেজন্য তারা কার্যক্রম আরও জোরদার করছেন, মানুষকে স্বস্তি দিতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, সমন্বিত প্রয়াস চালাবেন। সামনের রমজান মাসকে কেন্দ্র করে তারা নানা ধরনের প্রয়াস নিয়েছেন এবং তা চালাচ্ছেন বাজারে, এবং সে কারণে রমজান মাসে পণ্যর দাম কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। তো কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। বগুড়ার শিবগঞ্জে প্রায় 4 মাস ধরে বন্ধ টিসিবির কার্যক্রম। অভ্যুত্থানের পর উপজেলার 12টি ইউনিয়নের ডিলাররা বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পলাতক। এমন অচল অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের উপকারভোগীরা। তবে টিসিবি কর্তৃপক্ষ বলছে দ্রুত তাদের কার্যক্রম শুরু হবে। চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত 4 মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধর্ণা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার 27 জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার 16,237 উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ। আমরা টিসিবি মাল কোনো প্রকার পাচ্ছি না, 4-5 মাস হচ্ছে। যেটুকু আমরা কামাই কাজ করি তাতে আমাদের পোষায় না। এই টিসিবির পণ্য না পাওয়ার জন্য অনেকের জীবন চলা দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে আর কি। যে তেল, চিনি সবেরই দাম তো বেশি হয়ে গেছে, একটু পাইলে আমাদের সুবিধে। ইউনো মহোদয়ের সাথে কথা বলি, স্যার আমাদের এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না, কেন পাচ্ছে না। তো উনি যে ডিলারের যে সমস্যাটা উনি বলছে যে অল্প দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। টিসিবি কর্মকর্তা বলছেন ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে, তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম। ডিলার দিয়ে সাময়িকভাবে শিবগঞ্জ উপজেলার যে উপকারভোগী আছে তাদের মধ্যে পণ্যটা বিতরণ করব। বগুড়া জেলায় 343 জন টিসিবি ডিলার আছেন। সময় সংবাদ, বগুড়া। বিদ্যুৎ নিয়ে আদানির চুক্তিতে পাওয়া গেছে নানা অনিয়ম। আছে করমুক্ত আমদানি নীতি, কয়লার বাড়তি দর, বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতা। এমনকি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য বলছে চাঁপাইনবাবগঞ্জের রহমপুরের যে রুট দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসছে তা কোনো শুল্ক স্টেশনই নেই। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেড এর ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয়। যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টনপ্রতি $75 ও $80 হলেও আদানি টনপ্রতি নিয়েছে $96 করে। পরে পিডিবির দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতে রাজিও হয় তারা। এর আগে 2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির আদেশ জারি করেছিল এনবিআর। তবে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। পিডিবির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারটি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। চুক্তির প্রতিটা ধারা ও উপধারা উল্লেখ করে প্রকাশ করা আবশ্যক। শুল্ক স্টেশন বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে ঢুকলেও তা কোনো শুল্ক স্টেশন না বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এই চুক্তিটা খুব স্বচ্ছভাবে হয় নাই। যে চুক্তিটা যদি তার আরেকটা সরকারি প্রতিষ্ঠানকে পাঠাতে, যেখান থেকে তার শুল্ক সুবিধা নিবে তার কাছে পাঠাতে তাদের অসুবিধা কোথায় ছিল, এই ফাইন্ডিংসটা আমরা বের করেছি। এখন আমরা এনবিআর এর কাছে এই রিপোর্টটা পাঠাচ্ছি যে এটা শুল্ক করে দিয়ে আদায় প্লাস আমাদের আইনে যেসব ব্যবস্থা আছে সেগুলি নেওয়ার জন্য। পিডিবি যে কাজটা করেছে, যে অনিয়মটা করেছে, পিডিবিকে ধরতে হবে।
আদানির চুক্তিতে উল্লেখ আছে আমদানি পর্যায়ে শুল্ককর মওকুফের আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের দায়বদ্ধ থাকবে পিডিবি। পরে কোনো শুল্ক করের প্রসঙ্গ এলে তা পরিশোধের দায়ও নিতে হবে বিপিডিপিকে। এদিকে বিল পরিশোধে বিলম্বের জন্য বছরে 15% চড়া সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রায়নি। এমন সব জটিলতার মধ্যে বিদ্যুতের 22% বাড়তি দাম নতুন করে চাইছে আদানি। পাশাপাশি আছে বকেয়া বিল পরিশোধের চাপও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সরবরাহের জন্য লাইন টেনে পয়েন্ট বসানো হলেও 13 বছরেও শুরু হয়নি কার্যক্রম। এতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক জ্বালানি ব্যবহারের স্বপ্ন অপূর্ণ থেকে গেছে নাটোরের শিল্প উদ্যোক্তাদের। অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। তবে গ্যাস সরবরাহের জন্য সরকার চেষ্টা করছে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলি এলাকায় বসানো হয়েছে গ্যাস পয়েন্ট। সরকারের পক্ষ থেকে এই পয়েন্টের মাধ্যমে জেলার শিল্প কারখানায় গ্যাস সরবরাহের আশ্বাস দেয়া হয় 2011 সালে। 13 বছর পার হলেও এখনো শুরু হয়নি গ্যাস সরবরাহ। গ্যাস সরবরাহের আশ্বাসে ওই সময় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেন। তবে শুধুমাত্র পাইপলাইনের গ্যাস না পাওয়ায় পূর্ণ উৎপাদন খরচের বিশাল তারতম্য হচ্ছে পার্শ্ববর্তী জেলা বগুড়া, পাবনা ও রাজশাহীর কারখানাগুলোর সঙ্গে। এমনকি বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন করতে খরচ বাড়ছে 40 থেকে 50 ভাগ। এ কারণে কারখানা সম্প্রসারণ করাও সম্ভব হচ্ছে না। এই গ্যাসের কারণে অনেক কলকারখানা এখনো চালু হতে পারছে না এবং নতুন উদ্যোক্তারাও এখানে আসতে পারছে না। কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছিল আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে দেবে। নাটোরের বুক চিরেই রাজশাহীতে গ্যাস গিয়েছে। যদি নাটোরে গ্যাসটাকে অ্যাভেলেবেল করা হয় তাহলে ওখানে শিল্পায়ন বৃদ্ধি পাবে। পরবর্তী যারা সরকার আসবে তাদের কাছেও আমরা দাবি করি যে অবশ্যই যেন নাটোরে গ্যাসের সংযোগ দেওয়া হয়। তবে সম্প্রতি নাটোরে এসে সংকট সমাধানের আশ্বাস শিল্প উপদেষ্টার। ভোলাতে গ্যাস পাওয়া গেছে, আমরা ওই গ্যাস দিয়ে কিছু চেষ্টা করছি। আর সারা দেশে নতুন গ্যাসের কূপ যদি আমরা না পাই তাহলে কষ্ট হবে, আমরা পাওয়ার চেষ্টা করছি। নাটোরে 1.5 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নাটোর। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। এছাড়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতির প্রস্তাব দেওয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে এ প্রস্তাবের বিপক্ষে প্রকল্প পরিচালক। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জিসিসিআরবি আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সিপিজেড, সিমেন্ট ক্রসিং, কেপিজেড, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমতি ছিল না এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব, একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 371 কোটি 82 লাখ 16 হাজার টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 256 কোটি 34 লাখ 91 হাজার টাকা। বন্দরটির এমন ব্যর্থতার কারণ হিসেবে আমদানি রফতানির পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকাকে সামনে আনছেন ব্যবসায়ীরা। যদিও রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিকে দায়ী করছে কর্তৃপক্ষ। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। গেল জুলাই মাসে 70 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে 60 কোটি টাকা আদায় করেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ। আগস্টের লক্ষ্যমাত্রা 90 কোটি 5 হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে 61 কোটি 94 হাজার টাকা। সেপ্টেম্বরে 106 কোটি 8 হাজার টাকার বিপরীতে 57 কোটি 95 হাজার টাকা। আর গেল মাসে 106 কোটি 82 লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 78 কোটি 33 লাখ টাকা। আমদানি রপ্তানিকারকরা বলছেন, অন্য স্থলবন্দরের তুলনায় সোনা মসজিদে সুযোগ সুবিধা কম থাকায় বন্দরটি ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। জীর্ণ ছিন্ন অবস্থায় চলে আসছে আমাদের পোর্ট। যদি আইটেমগুলা খুব তাড়াতাড়ি আমাদের এখানে চালু করা হয়, আমরা ব্যবসায়িকভাবে যেভাবে লাভবান হব, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। ফলের ব্যবসা হচ্ছে না, এই কারণে আমাদের ফলের গাড়ির গতিশীলতা এখানে বৃদ্ধি হচ্ছে না। সরকারের কাছে রিকোয়েস্ট করব আমাদের সোনামুড়ি স্থলবন্দর দিয়ে যেন অবশ্যই ফলের গাড়ি ঢুকে। প্রফেসর মহোদয়ের সাথে কথা বলেছি এবং কথা চলছে ফলটা চালু করার বিষয়ে। তবে সোনা মসজিদ শুল্ক স্টেশনের কর্মকর্তাদের দাবি, গত 4 মাসে দেশের রাজনৈতিক বৈরী পরিস্থিতির কারণে কমেছে রাজস্ব আদায়। মাঝখানে বেশ কিছু পলিটিক্যাল আপহিবাল ছিল, যে কারণে ইম্পোর্ট কম হয়েছে, ব্যবসায়ীরা কম কাজ করেছে, যে কারণে ইম্পোর্টও কম হয়েছে বলে সেখানে রাজস্ব কম এসেছে। এখন ধীরে ধীরে এটি স্বাভাবিক গতি পাচ্ছে, আগের চেয়ে ইম্পোর্ট একটু করে বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থ বছরে সোনা মসজিদ স্থলবন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1164 কোটি 61 লাখ টাকা। গত অর্থ বছরে 1078 কোটি 71 লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 915 কোটি 4 লাখ টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁয় বিসিক শিল্প এলাকার বেহাল দশা। 3 দশকেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা। 21 প্লটের মধ্যে সচল মাত্র 20টি। নানা সংকটে শিল্পাঞ্চল ছেড়ে যাচ্ছেন অনেকে। এই মুহূর্তে নওগাঁর মশরপুর বিসিক চত্বরে আছেন রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। শহরের অদূরেই এই বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়েছিল 2000 সালের দিকে। 2000 সালে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হচ্ছে এখানকার যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন। আসলে কৃষি প্রধান জেলার কৃষি ভিত্তিক যেসব শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য যে প্রত্যয় নিয়ে এই বিসিক শিল্পনগরীর ইউনিটগুলো সেই সময় ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল, পরবর্তী ধাপে কিন্তু বিভিন্ন পর্যায়ের সংকট তৈরি হয় এবং এই সংকটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আসলে এখানে গ্যাস না থাকার কারণে শিল্প মালিকরা বলছেন যে তারা আসলে প্রচলিত বাজার ব্যবস্থার সাথে টিকতে পারছেন না। এছাড়া কিন্তু এখানে যে রাস্তাঘাটগুলো রয়েছে, রাস্তাঘাটগুলোর একেবারে নাজুক অবস্থা, অনেকটা নিচু হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতে রাস্তা একবারে তলিয়ে থাকে, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল, সব মিলিয়ে একেবারে বেহাল এবং নাজুক অবস্থার কারণে যেসব শিল্প মালিক বা ছোট ছোট শিল্প ইউনিট গড়ে তুলেছিলেন প্রত্যেকেই কিন্তু এই শিল্প ইউনিটগুলি ছেড়ে দিয়ে এখন বিকল্প পথে হাঁটছেন এবং অনেক শিল্প ইউনিটে কিন্তু এখন এই মুহূর্তে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। ফলে ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে বিসিক শিল্প ইউনিটটি গড়ে তোলা হয়েছিল 2000 সালে, পরবর্তী ধাপে কিন্তু পুরো এই জেলার শিল্পের যে কার্যক্রমগুলো রয়েছে পুরোটাই বাধাগ্রস্ত হচ্ছে এবং তাদের যে লক্ষ্য নিয়ে এখানে বিনিয়োগ করেছিলেন অনেক ক্ষেত্রেই সেই বিনিয়োগ কিন্তু এখন বাধার সম্মুখীন। অনেকে বিনিয়োগ তুলতে না পারার কারণে শিল্প ইউনিট ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন আধুনিক মানের শিল্প ইউনিট গড়ে তোলার জন্য তাদের দিক থেকে কিন্তু একটা পরিকল্পনা দেওয়া হয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে যে পরিধি রয়েছে 16 একর জায়গা, এই 16 একর জায়গাকে আরো সম্প্রসারিত করা হবে এবং সম্প্রসারিত করা গেলে আধুনিক মানের সেবার খাত আরো প্রসারিত হবে। ব্যবসায়ীরা তাদের দিকে কিন্তু একটা স্বাস্থ্যকর পরিবেশ নিয়ে এই ব্যবসার অনুকূল পরিবেশের জন্য আবার ফিরে আসবেন। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ছোট ছোট কয়েকটি শিল্প ইউনিট রয়েছে যারা মুড়ি বা হালকা কয়েকটি ওয়ার্কশপ রয়েছে যারা এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছেন। তারা অভিযোগ করছেন যে যে পরিমাণ সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধা পাওয়া যায় না। এখানকার স্থানীয় যারা কর্মকর্তা রয়েছেন তাদের দিকে অসহযোগিতার কথা তারা অভিযোগ করছেন। সব মিলে এই বিসিক শিল্পনগরী যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল পুরোটা এই মুহূর্তে ব্যাহত হচ্ছে। একেবারে বেহাল অবস্থার সার্বিক চিত্র এখানকার ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা নাজুক পরিস্থিতির কথাই বলছেন ব্যবসায়ীরা। এই ছিল সার্বিক এই বিসিকের অবস্থার খবর আমার কাছে।
নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। 5 দিনের ব্যবধানে দেশের বাজারে 22 ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে 2,940 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মঙ্গলবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণায় বাজুস জানায় বুধবার থেকে 22 ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে 1,37,449 টাকা। এছাড়া 21 ক্যারেটের ভরি 1,31,197 টাকা, 18 ক্যারেট 1,12,453 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির স্বর্ণ বিক্রি হবে 92,286 টাকায়। এর আগে গেল শুক্রবার স্বর্ণের দাম ভরিতে 1,680 টাকা কমানো হয়েছিল। চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত 50 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বাড়ানো হয়েছে 29 বার ও কমানো হয়েছে 21 বার। অভ্যন্তরীণ সভা করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড। এলপিজি বাজারে শীর্ষস্থানীয় হওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিক্রয় দল, প্রধান কার্যালয়ের সদস্য এবং কারখানার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। দেশের এলপিজি বাজারে নেতৃত্ব অর্জনে দলগত প্রচেষ্টা ও সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা সংশ্লিষ্টদের। সবাইকে একসঙ্গে কাজ করে এলপিজি শিল্পে নতুন মানদণ্ড স্থাপন এবং শীর্ষস্থানের অবস্থান নিশ্চিতে কর্মকর্তাদের অনুপ্রাণিত করেন প্রতিষ্ঠানটির সিইও। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও হতাশা। 5 আগস্টের পর পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দেয়ায় জরুরি কাজে ভারতে যেতে না পেরে বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশিরাও। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় 4 মাস কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা। তবে বহু বছরের চিরাচরিত এই চিত্র পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্কের জেরে। বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আর যারা এর আগে ভিসা করেছেন তাদের 6 মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে কজন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে। আমার মেয়েও অসুস্থ, আমার ছেলেও অসুস্থ, এরা সবাই নিয়মিত 3 মাস পর পরই ভারতে এসে চিকিৎসা নিত। আনফরচুনেটলি ভিসা বন্ধ হওয়ার জন্য ওনারা আসতে পারছেন না। ভারতেরও সমস্যা হচ্ছে, বাংলাদেশের সমস্যা হচ্ছে, দুই দেশের অর্থনৈতিক সমস্যা হচ্ছে, পর্যটনের সমস্যা হচ্ছে। যদি আপনার রেগুলারলি সব হয়ে যেত, এজুয়াল হয়ে গেলে সব দেশের জন্য ভালো হতো। পর্যটক খরায় হোটেল, বিপণী বিতানের মতো কলকাতা ঢাকা কলকাতা রুটের সরকারি বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে। যাচ্ছে উনি তো রিটার্ন আসছেন না, ওনার তো সমস্যা হচ্ছে। অন্য ব্যবসা করতে হবে, ব্যবসা তো আর চলবে না। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা, বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করে। কলকাতাটার কিছু অংশ শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে। যা লোক এই সময় আসার কথা তার অন্তত 25% লোকও নেই। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদের অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। বিশেষ করে যারা জুলাই মাসে শেষ বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা পেয়েছেন তাদের ভিসার মেয়াদ 31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে জানুয়ারিতে কি হবে সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে কলকাতায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীদের চোখে মুখে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের টানছে বিমা কোম্পানি। গেল প্রান্তিকে মুনাফা করেছে প্রায় সব প্রতিষ্ঠানই। শেয়ার কারসাজির দায়ে 3 ব্যক্তিকে 19.5 কোটি টাকা জরিমানা। সরবরাহ চেইনের সংকটে কমছে না নিত্য পণ্যের দাম। টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা। রমজানে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এবং অনিয়মে ভরা আদানি পিডিবি চুক্তি, এনবিআরকে পাশ কাটিয়ে সরাসরি বিদ্যুৎ আমদানি করছে সরকার। আইনি ব্যবস্থা নিতে শক্ত অবস্থান শুল্ক গোয়েন্দার। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।